একটা পরিত্যক্ত স্কুল, চারিপাশটা সম্পূর্ণ নিস্তব্ধ, নেই কোনো শোর শব্দ। সম্পূর্ণ স্কুল জুড়ে দেখা যায় কাগজের সমাহার, প্রত্যেকটা কাগজে লেখা হেল্প মি। সিনথিয়া একটা বই দেখতে পায়। বইটা ছোট একটা বাচ্চার, নাম লেখা লেরি। সিনথিয়া হাঁটতে হাঁটতে সেখান থেকে কিছুটা দূরে প্রফেসরের কক্ষে গিয়ে পৌঁছায়। রুমটাতে কিছু বাচ্চা সেলে বন্দি, সেই সাথে সেখানে লেরি নামের সেই বাচ্চাটাও রয়েছে এবং চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে এক ব্যক্তি। অল্পস্বরে সিনথিয়া লেরিকে বলছে, এটা শুধুমাত্র তোমার মনের একটা ভ্রম, তুমি চাইলেই এখান থেকে বেরিয়ে যেতে পারো। নিজের ভয়কে অতিক্রম করো এবং এখান থেকে বের হও। লেরি নামক সেই বাচ্চাটা বেশ আতঙ্ক, সে প্রফেসরের ভয়ে কিছুতেই এখান থেকে বের হতে পারছে না। এরই মাঝে প্রফেসর হঠাৎ আচমকা তাকে ধমক দিয়ে বলল, তার সাথে কথা বলো না। সিনথিয়া বাচ্চাটিকে আশ্বস্ত করে, তুমি ভয় পেও না, এখান থেকে কোনো মতে তুমি বের হও। তার কথাগুলো প্রফেসরের কাছে ভালো লাগছে না, সেই সাথে সে হঠাৎ করে পিছে মুড়ে তাকায়। টেবিলের সামনে থাকা গ্লাসটা অলৌকিক এক শক্তি দ্বারা ভেঙে ফেলে। তারই এক টুকরো সিনথিয়ার হাতে গিয়ে লাগে। সেই সাথে প্রফেসরকে দেখে বোঝা যাচ্ছিল এ কোনো সাধারণ ব্যক্তি নয়, কারণ চেহারা সম্পূর্ণ বিকৃত। সিনথিয়া বুঝতে পারে সে অবয়ব রেগে গেছে, যার ফলে লেরির কাছ থেকে সেখান থেকে সে বিদায় নেয়। হঠাৎ করে সিনথিয়ার জ্ঞান ফিরে আসে। এখন আমরা লেরিকে দেখতে পাই। হসপিটালের রিসেপশনিস্ট পদে চাকরি করে লেরি। স্কুলে থাকতে লেরির জীবনে কিছু ট্রমাটিক ইভেন্ট ঘটেছিল, যা সে আজও অবধি ভুলতে পারেনি। তাই সে কিছুদিন যাবৎ সিনথিয়ার কাছে থেরাপি সেশনের জন্য আসে। তবে সিনথিয়ার কিছু অলৌকিক শক্তি রয়েছে। এই শক্তিগুলো সে বংশগতভাবেই পেয়েছে, যেমন সে অতিপ্রাকৃত অবয়বদেরকে দেখতে পায়। সেই সাথে তার বিশেষ কিছু শক্তির দ্বারা মানুষের মস্তিষ্কের গভীর অংশে, যেমন সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করতে পারে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তারই অলৌকিকত্ব যেমনটা গড গিফটেড, ঠিক সেই সাথে এর কিছু নেগেটিভ দিকও রয়েছে। যদি সে কারো মানুষের ইন্নার মাইন্ডে প্রবেশ করে এবং সেখানে গিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলে, বাস্তবেও তার শরীরে ঠিক একই আঘাত পাবে, যেমনটা দেখা যায় তার হাতের মধ্যে। লেরির সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করার পর সেখানে সে কাঁচের টুকরো দ্বারা আঘাত পেয়েছিল, যা কিনা বাস্তবেও প্রতিফলিত হয়েছে। সজ্ঞানে আসার পর সিনথিয়া তার রুমে গিয়ে পৌঁছায়। প্রতিবারই এই কাজটা করার পর সে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ে। কিচেন রুমে গিয়ে সেখানে বসে পড়ে এবং লেরির সেই কেসটা নিয়ে ভাবছে। সিনথিয়ার একমাত্র মেয়ে জর্ডান সেখানে এসে পৌঁছালে সিনথিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি একটু লেরির সম্পর্কে খোঁজ নাও। ক্লাস 4 থেকে ক্লাস 8 অব্দি তার স্কুলে স্পোর্টস টিচার কে ছিল। জর্ডান লেরির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে তাদের মাঝে কিছু টুকটাক কথা হয়। তারই মাঝে লোকটা তার কাছে জানতে চায়, তোমরা এই বিষয়গুলো প্রকাশ করছো না কেন? এইভাবে তো তোমরা আরো অনেক মানুষকে সাহায্য করতে পারবে। জর্ডান জানায়, এখানে অনেক বিষয় রয়েছে। সেই সাথে বাইরের জগতে আমার মা শুধুমাত্র একজন সাইকিয়াট্রিস্ট, এছাড়া কিছুই না। কৌতূহল বশত লেরি তাকে জিজ্ঞেস করে, এই আধ্যাত্মিকতার বিষয়টা কি তোমাদের বংশ থেকে এসেছে, নাকি শুধু তোমার মাই এমনটা পারে? জর্ডান এই উত্তরে জানায়, তার বাবা এবং তার মা উভয়ই এই আধ্যাত্মিক শক্তির অধিকারী। লেরি যখন জানতে চায় যে সে পারে কিনা, এর উত্তরে জর্ডান জানায় সে সবেমাত্র শিখছে, তবুও এখনো অবধি তার মায়ের মতো হতে পারেনি। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ দরজায় কে যেন নক করল। বাহিরে বৃষ্টি হচ্ছে। হলুদ ড্রেসে লাল রেইনকোট পরিহিত এক ছোট মেয়ে তাদের ঘরে প্রবেশ করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। সে বলছে সিনথিয়ার সাথে সে ইমিডিয়েটলি দেখা করতে চায়। জর্ডান বলে, আজকে তো মায়ের সম্ভবত কোনো ক্লায়েন্ট আর আসার কথা নয়। মেয়েটা জোরালো কণ্ঠে বলতে লাগলো, আমার এখনই দেখা করতে হবে, যে কোনো উপায়ে তার সাথে আমার দেখা করতেই হবে। আমি এখানে একটা বিপদে পড়ে এসেছি, তাড়াতাড়ি করুন, না হলে আমার বাবা চলে আসবে। আমি আমার বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে চলে এসেছি। জর্ডান তার পরিস্থিতি কিছুটা বোঝার পর তাকে ঘরে জায়গা দেয় বসার জন্য। জর্ডান তাকে বুঝিয়ে বলে যে আমাদের অনেক প্রসিজার আছে, ওগুলো পার করার পর তুমি সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে পারবে। তবে তোমার সাথে যা যা হয়েছে তুমি আমার কাছে বলতে পারো। সম্পূর্ণ ঘটনা আমি নোট ডাউন করছি। তার নাম জিজ্ঞাসা করা হলে সে জানায় তার নাম রাইলি হ্যারিস, মেয়ের বয়স 14 বছর। জর্ডান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার মায়ের সম্পর্কে কিভাবে জানলে? এর উত্তরে সে জানায়, একজন মহিলা যার নাম আগাথা তার বাবার সাথে দেখা করতে এসেছিল। সে জানিয়েছিল আপনার মা নাকি আমাদের মতো মানুষদেরকে সাহায্য করে থাকে, তাই অনেক কষ্ট করে আপনার মায়ের অ্যাড্রেস খুঁজে বের করে এখানে চলে আসলাম। জর্ডান জিজ্ঞাসা করে, আমাদের মতো মানুষ এটা বলতে তুমি কি বুঝিয়েছো? এর উত্তরে রাইলি তাকে জানায় যে সে অবয়বদের দেখতে পায়। সেই সাথে জর্ডান তার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পায় তার দুটি হাত যেমন ঝলসে গেছে। এছাড়া রাইলি তাকে আরো জানায় সেই অবয়বটা সারাক্ষণ তার দিকে তাকিয়েই থাকে, যেমন তাকে আস্ত গিলে ফেলবে। জর্ডানের কাছে বিস্তারিত জানাতে গেলে হঠাৎ একটা পর্যায়ে সে আশেপাশের দিকে ভালোভাবে লক্ষ্য করছে এবং সে বলতে থাকে সে এখানেও চলে এসেছে। জর্ডান তার অবস্থান জানতে গেলে সে জানায় তোমার পেছনেই সে দাঁড়িয়ে আছে। চোখ ঘুরাতে ঘুরাতে সে একটু পর আবার জানায় এখন সে আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি তাকে অনুভব করতে পারছি। অন্যদিকে কিচেন রুমে বসে সিনথিয়া কোনো এক অবয়বের উপস্থিতি লক্ষ্য করতে পারে। সেই সম্পূর্ণ বাড়ির মধ্যে কোনো এক অবয়বের স্পিরিচুয়াল প্রেসার অনুভব করছে। তার কাছে কেমন যেন ভারী ভারী লাগছে। চিৎকার করতে করতে সে যাচ্ছে, জর্ডান বাড়িতে কে এসেছে। রুমে প্রবেশ করতেই এক ভয়ালো কালো অবয়বকে সে দেখতে পায়। এরই মাঝে হঠাৎ করে রাইলির বাবা সেখানে চলে আসে। রাইলির সাথে তার বাবার কিছুটা ঝগড়া হয়। রাইলি চিৎকার করে বলছিল, আমার তাদের সাহায্যের প্রয়োজন, আমি আর এইসব সহ্য করতে পারছি না। তবে রাইলির বাবা সেখান থেকে তাকে জোর করে নিয়ে যায়।
এই সম্পূর্ণ ঘটনা সিনথিয়া হতবাক হয়ে দেখছে। এই সম্পূর্ণ বিষয়টা জর্ডান তার মায়ের কাছে শেয়ার করে, তবে সিনথিয়া ধ্যান ধরে অন্য এক জগতে রয়েছে। আসলে সে ভাবছে এতক্ষণ যাবৎ সে এটা কি দেখেছে। জর্ডান জানায় মেয়েটা আগাথা নামের কোন এক মহিলার কথা বলছিল, তার থেকে নাকি তোমার নাম শুনেছে, এবং সেই সাথে আজকে যেই ঘটনাটা ঘটলো আমাদের উচিত সেই মেয়েটাকে সাহায্য করা। আমি এক কাজ করি, পুলিশকে কল দিই। সিনথিয়া এই সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যাচ্ছে। সে বলছে দেখো, অনেক ঘটনাই আছে যা আমাদের সাহায্য করারও বাইরে, আমরা চাইলেই কাউকে সাহায্য করতে পারি না। সিনথিয়ার কথাগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়েছিল। জর্ডানের সাথে তার মায়ের সেখানে প্রচন্ড ঝগড়া হয় এই বিষয় নিয়ে যে সেই মেয়েটাকে সে কেনই বা সাহায্য করতে পারবে না। তবে সিনথিয়ার নিজস্ব কোনো কারণ রয়েছে, না হলে কেনই বা সে রাইলিকে সাহায্য করতে চাইছে না। একটা পর্যায়ে সে জানায় আজকে সে রাইলির পেছনে এক অবয়বকে দেখতে পেয়েছে, যেটা কিনা খুবই ভয়ানক। এখানে চাইলেও আমার কিছু করার নেই। যদিও আমি সেই মেয়েটাকে সাহায্য করতে যাই তাহলে নিজেদেরই ক্ষতি হবে, তাই এই বিষয়টাকে নজর আন্দাজ করাটাই শ্রেয়। জর্ডান ক্ষিপ্ত হয়ে তার মাকে দোষারোপ করতে থাকে, তুমি আমার বাবার থেকেও নিকৃষ্ট, আমার বাবা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো, তবে তুমি তেমনটা নও। সিনথিয়া এর উত্তরে জানায় আজকে যদি তোমার বাবা মানুষের সাহায্য করে না থাকতো তাহলে আজকে সে আমাদের সাথে থাকতো। কথাটা শুনে রাগ ধরে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা জর্ডান তার রুমে বসে রিসার্চ করছে। সে সেই আগাথা বেকার নামের মহিলাকে খুঁজে বের করে, যার কথা রাইলি তাকে বলেছিল। হঠাৎ রুমের মধ্যে সিনথিয়া চলে আসলে সে সেই বিষয়টা লুকিয়ে ফেলে। জর্ডান সিনথিয়ার কাছে জানায় সে লেডির কেসটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিল, এবং যে টিচারের কথা তুমি জানতে চেয়েছিলে তার অ্যাড্রেস আমি খুঁজে পেয়েছি। সিনথিয়া জর্ডানকে মনোযোগ দিয়ে কিছু কথা শুনতে বলে। সে তার কাছে প্রকাশ করে এই সমস্ত কেস থেকে যেন সে দূরে থাকে, কেননা সে শুধুমাত্র মানুষদেরকে থেরাপি দিয়ে থাকে, এর বাইরে কিছুই না। এক্সাম্পল হিসেবে ধরো আমি মেয়েটাকে সাহায্য করতে গেলাম, যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় এটা কি বহির্বিশ্ব মেনে নেবে? সমাজ সায়েন্সে বিশ্বাস করে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী না। তবে সিনথিয়া এখানে এক কথা ভাস করে, সেটা হচ্ছে আজকে যেই মেয়েটাকে সে দেখেছে ঠিক একই ঘটনা তার বাবারই একটা ক্লায়েন্টের সাথে ঘটেছিল। ওই মহিলার ওপরেও এক অবয়ব ভর করেছিল, এবং সবশেষে দেখতেই তো পেয়েছো তোমার বাবা কতটা কষ্ট নিয়ে মারা গেছে। হ্যাঁ, জর্ডানের বাবা মারা গেছে, তবে কি কারণে এবং কিভাবে মারা গেছে তা এখনো অবধি জানা যায়নি। সেদিন রাতে জর্ডান একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নের মাঝে সে চলে যায় তার শৈশবে, জায়গাটা তাদের পুরনো বাড়ি যেখানে আগে তারা বসবাস করত। সে তার সামনে একটা মই দেখতে পায়, সম্ভবত উপরে তার বাবা রয়েছে। যখন তার বাবাকে ডাক দেয় ঠিক সেই মুহূর্তেই তার ঘুম ভেঙে যায়। এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই সে রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে। তার মা তাকে জিজ্ঞাসা করলে সে জানে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। জর্ডান সেখান থেকে চলে যাওয়ার পরপরই দেখা যায় সিনথিয়া এতক্ষণ যাবৎ বসে বইয়ের মধ্যে সেই অবয়বটা ড্রয়িং এঁকেছে। জর্ডান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে ঘর থেকে বের হয়ে সে সেই আগাথা নামের মহিলার বাড়িতে গিয়ে পৌঁছায়। পার্সোনালি আগাথাকে সে চেনে না, তবে আগাথার কাছ থেকে সে জানতে পারে যে সে তার মায়ের খুব ভালো ফ্রেন্ড। সে তার কাছে জানতে চায় হঠাৎ তার বাড়িতে এসেছে। এমনিতে তার বাড়িতে সচরাচর কোনো গেস্ট আসে না। জর্ডান সেখানে আসল কথায় আসে। তাদের বাড়িতে গতকাল একটা ঘটনা ঘটে গেছে। তাকে জানায় সে রাইলি হ্যারিস নামে কাউকে চেনে কিনা। এছাড়াও সে আরো জানায় সেই মেয়েটা তার কাছে বলেছে রাইলির বাবার কাছে নাকি আপনি আমাদের অ্যাড্রেস দিয়েছিলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আগাথার মনে আসে র্যান্ডাল হ্যারিস নামে এক ব্যক্তির কাছে সে অ্যাড্রেসটা দিয়েছিল। লোকটা ক্যানিলওয়ার্থে থাকে। জর্ডান এখন একে একে তার সম্পূর্ণ তথ্য নেওয়া শুরু করে। র্যান্ডাল একজন কার্পেন্টার। এই গত বছর আগে নাকি আগাথার মায়ের কিছু ফার্নিচার সে রিপেয়ার করতে এসেছিল, সেখান থেকেই তাদের পরিচয়। এছাড়াও বছরখানেক আগেই নাকি সেই লোকটার স্ত্রী মারা যায়। জর্ডানের প্রশ্ন আসে তাহলে সবকিছুই তো ঠিক ছিল, তো কেনই বা আমার মায়ের অ্যাড্রেসটা তার কাছে দিতে গিয়েছেন? এর উত্তরে আগাথা জানায় মেয়েটাকে দেখে কিছুটা সুবিধার মনে হয়নি, তার হাতের মধ্যে ক্ষতের দাগ ছিল। এই বিষয়ে র্যান্ডালের কাছে আমি জিজ্ঞেস করলে সে জানায় এটা নাকি চর্মরোগ। তবে আগাথার কাছে মনে হয় সেই মেয়েটা ট্রমাতে ভুগছে, এই কারণেই তার মায়ের ভিজিটিং কার্ডটা তাদের কাছে দিয়েছিল। এখন সবকিছুর পরিপ্রেক্ষিতেই জর্ডানের কাছে বিষয়টা খুবই রহস্যজনক মনে হচ্ছে, তাই আগাথার কাছ থেকে রিকোয়েস্ট করে র্যান্ডালের বাড়ির অ্যাড্রেসটা সে নিয়ে নেয়। অন্যদিকে সিনথিয়া পুলিশ স্টেশনে থাকা তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে। লোকটার নাম জন। সিনথিয়া তার একজন ক্লায়েন্ট যার নাম লেডি তার কেসটা নিয়ে তার সাথে কিছুটা ডিসকাস করে, এবং তার ফ্রেন্ড জনের কাছ থেকে জানতে চায় সেই টিচারের তথ্য। সে জানায় ওই টিচারের উপর কিছুটা লক্ষ্য রাখতে। জন তার কাছে কারণ জিজ্ঞেস করতে চাইলে এর উত্তরে সিনথিয়া কিছুই জানায় না। সিনথিয়া তাকে বলে তাকে সন্দেহের অভিযোগে ইনভেস্টিগেট করো, কিছু না কিছু তথ্য পেলে তুমি অবশ্যই আমাকে জানাবে, তবে আমি এতটুকু বলতে পারি লোকটা ভালো না। সেই সাথে অবসর সময় সিনথিয়া সেই অবয়বটাকে নিয়ে কিছুটা রিসার্চ করছে। যখন সে সেই অবয়বটা সম্পর্কে কিছুটা ধারণা পায় সে ভেতরে ভেতরে কিছুটা ভয়ের মধ্যেই আছে, এবং তার স্বামীর ফটোর দিকে তাকিয়ে বলতে থাকে সে কোনোভাবেই তার মেয়ে এবং তাদের জীবনকে ঝুঁকিতে ফেলবে না। অন্যদিকে জর্ডান সময় মতো রাইলির বাড়িতে গিয়ে পৌঁছায়। বাহির থেকে বেশ অনেকক্ষণ যাবৎ নক করার পর র্যান্ডেলের দেখা পায়। র্যান্ডেল তাকে বলছে তুমি আমার বাড়িতে এইভাবে উকিঝুঁকি করছো কেন? জর্ডান তাকে জানায় আমি আপনাদের খোঁজে এসেছি। মনে আছে সেদিনকার কথা যেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন? আমি এখানে এসেছি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে। র্যান্ডেল বুঝতে পারে যে বিষয়টা তার মেয়েকে নিয়ে। এই পর্যায়ে এসে র্যান্ডেল তাকে কিছুটা ইগনোর করে এবং বলে বাইরে আমার কাস্টমার আমার জন্য ওয়েট করছে, এখন এইসব বিষয় নিয়ে আমি ফ্রি না, তোমার সাথে পরে কোনো একদিন কথা বলবো। জর্ডানের অতি আগ্রহ দেখে সে বুঝতে পারে যে সে এভাবে যাওয়ার লোক না, তাই তাকে সাফ সাফ জানিয়ে দেয় আমার মেয়ের জন্য কোনো সাইকোলজিস্ট অথবা কোনো ডক্টরের কোনো প্রয়োজন নেই। জর্ডান থেকে জানায় আমরা তাকে ডক্টরি চিকিৎসা করবো না, হয়তোবা রাইলি যা দেখে তা আমরাও দেখতে পাই,
তাই আপনাকে আস্থা দিচ্ছি, আপনার মেয়ের চিকিৎসা করতে আমরা রাজি আছি। আপনাদের দুজনকে আমরা সাহায্য করতে চাই। র্যান্ডেল জানায়, কিসব বলছো তুমি? সে কি বা দেখে? তার কোনো সমস্যা নেই, তুমি এখন আসতে পারো। জর্ডান তো কোনো মতেই এখান থেকে যাবে না। সে তাকে বলে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একা তার সাথে গিয়ে একটু কথা বলতে চাই। র্যান্ডেল সাফ জানিয়ে দেয় তার মেয়ে বাড়িতে এখন নেই এবং সেখান থেকে সে চলে যায়। জর্ডানের তার কথায় কোনো মতেই বিশ্বাস হচ্ছে না, তাই সে সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। নজর পড়ল বেসমেন্টের জানালার দিকে। বাহির থেকে পার্টিশনের কিছুটা ফাঁক দিয়ে সে উকি দেয় এবং সেখানে হঠাৎ সে রাইলিকে দেখতে পায়। তার উপস্থিতি দেখেই রাইলি সেখান থেকে উঠে চলে যায়। জর্ডান বুঝতে পারে যে র্যান্ডেল তার কাছে মিথ্যা কথা বলেছে। আসলে সে তার মেয়েকে বেসমেন্টের মধ্যে বন্দি করে রেখেছে। তবে এর পেছনে কারণ কি? এই সম্পূর্ণ কিছুর প্রশ্নের উত্তর জানার জন্য সে লুকিয়ে লুকিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার পর চারিদিকটা ঘুরে দেখতেই তার কিছুটা সন্দেহ মনে হয়, কেননা বেসমেন্টের কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না, অথচ বাড়িতে বেসমেন্ট রয়েছে। সন্দেহের বশে একটা দরজা খুলতেই সেখানে ওয়ার্ড্রোব দেখতে পায়, চারিপাশটা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা। তবে কাপড়গুলো সরাতেই একটা সিক্রেট দরজা দেখতে পায়, সেখানটায় তালা দেওয়া। তালাটা ভাঙার জন্য কোনো কিছুই নেই। লুকিয়ে লুকিয়ে সে স্ক্রুড্রাইভার এনে দরজাটা কোনো মতে খোলার ব্যবস্থা করে এবং বেসমেন্টে গিয়ে পৌঁছায়। এখন সেই জায়গাটা জর্ডানের কাছে বেশ বিপজ্জনক মনে হচ্ছে। সে তার মাকে কল করার চেষ্টা করে, তবে হঠাৎ করে রাইলির সাথে তার দেখা হয়। দরজার আড়ালে থেকে রাইলি তাকে বলছে সে আমাকে এখানে বন্দি করেনি, বরং সে তাদেরকে এখানে বন্দি করে রাখে। জর্ডান তাকে প্রশ্ন করে, তুমি কাদের কথা বলছো? এরই মাঝে সিনথিয়া তার কলটা রিসিভ করে। সে তাকে বলছে, জর্ডান তুমি এখন কোথায় আছো? কথার উত্তর দিতে না দিতেই হঠাৎ পেছন থেকে এসে তার মাথায় জোরে আঘাত করে র্যান্ডেল। সেই সাথে র্যান্ডেল ফোনটা কেটে দেয়। তৎক্ষণাৎ আগাথা সিনথিয়াকে কল করে। সে তার হালচাল জিজ্ঞাসা করে, তবে কথার এক পর্যায়ে সে জানায়, জর্ডান আজকে আমার বাড়িতে এসেছিল। তোমার মেয়েটা খুবই ভালো, ঠিক বাবার মতোই হয়েছে। মানুষদের উপকার করতে অনেক আগ্রহী সে। সিনথিয়া কিছুই বুঝতে পারছে না, তবে আগাথা তাকে জানিয়ে দেয় আজ সে সকালে আমার বাড়িতে এসে মিস্টার হ্যারিসের অ্যাড্রেস নিয়ে গেল। সে নাকি তার সাথে গিয়ে দেখা করবে। এই প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, সে হয়তোবা তাদের বাড়িতে গিয়েও পৌঁছে গেছে। ঘটনা শুনে সিনথিয়া প্রচন্ড টেনশনে পড়ে যায়, কেননা সে তার মেয়েকে বারবার বলেছিল এই বিষয়ে যেন সে কোনো নাক না গলায়। সে কলের মধ্যে আগাথাকে জানায় তার সাথে ইমিডিয়েটলি দেখা করতে। অন্যদিকে জর্ডানের হঠাৎ করে হুঁশ ফিরে আসে। সে নিজেকে একটা সিক্রেট রুমের মধ্যে খুঁজে পায়, হাত পা চেয়ারের সাথে বাঁধা। হঠাৎ তার পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। ঘুরে তাকাতেই সে এক বিকৃত চেহারার মহিলাকে দেখতে পায়। ঠিক সেই সময় র্যান্ডেল সেখানে এসে উপস্থিত হয়। জর্ডানের কাছে তার ফোনের পাসওয়ার্ডটা জানতে চাচ্ছে। জর্ডান থেকে বলতে থাকে, দেখো আমি তোমাদেরকে এখানে সাহায্য করার জন্য এসেছি। তোমাদের ইন্টেনশন কি তা আমি জানি না, তবে সত্যি করে বলছি তোমাদের কি আমি সাহায্য করতেই এখানে এসেছি। তবে র্যান্ডেল এখানে কিছুটা অসহায়। সে তাকে বলে, আমি কোনোভাবেই চাই না আইনের লোকেরা আমার মেয়েকে আমার থেকে দূরে নিয়ে যান। চাইল্ড সার্ভিসের লোকেরা যেভাবে আমার পিছনে পড়েছে, আমি এদের কাছ থেকে নিজের মেয়েকে বাঁচাতেই এসব করছি। কেউই কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবে না। ঘটনা হচ্ছে র্যান্ডেল ভয় পাচ্ছে এই কারণে যে তার মেয়ের এইরকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখে হয়তোবা পুলিশ ভাবতেও পারে যে সে তার মেয়েকে টর্চার করছে, তাকে ঘরের মধ্যে বন্দি রেখে। তবে বাস্তবে তা নয়, বরং সে তার মেয়েকে বন্দি রেখে বাঁচানোর চেষ্টা করছে। জর্ডানের মাথায় কোনো কিছুই ধরছে না যে আসলে এখানে ঘটনাটা কি। র্যান্ডেলকে সে আশ্বস্ত করে যে সে তার মেয়েকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে নেবে। সেই অবয়বটা তার মেয়ের কাছ থেকে কি চায় তার পেছনকার ঘটনা সে বের করে নেবে। তবে র্যান্ডেল তাকে জানায় সেই অবয়বটা তাদের কাছ থেকে কি চায় সে তা নিজে জানে। রাইলি একটু একটু করে তার সামনে এগিয়ে আসছে। এই সম্পূর্ণ ঘটনার জন্য রাইলি তার কাছে ক্ষমা চায়। সে তার শরীরে হাত রাখতেই এক কালো অবয়ব তার হাতে চেপে ধরে। সেই অবয়বটা তাকে যেন ভেতর থেকেই গ্রাস করে ফেলছে। র্যান্ডেল একটা পর্যায়ে ছেড়ে দিতে বললে সেই অবয়বটা সেখান থেকে চলে যায়। তবে দেখা যায় তার হাত যেমনটা ঝলসে গেছে এবং সেই সাথে জর্ডানের ফেস আইডি দিয়ে তার ফোনটা আনলক করে এবং সেখান থেকে র্যান্ডেল চলে যায়। অন্যদিকে সিনথিয়া আগাথাকে নিয়ে র্যান্ডেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন র্যান্ডেল গ্যারেজের মধ্যে তার পুরনো গাড়িটা ঠিক করছে। সেই সাথে জর্ডানের ফোনটাও সে ভেঙে ফেলে, যাতে করে কেউ ট্র্যাক না করতে পারে। রাইলির জর্ডানের জন্য খুবই খারাপ লাগছে, কেননা সে এখানে এসেছিল তাকে বাঁচাতে। তার জন্য খুবই মায়া হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে যে জর্ডানের সাথে তারা কি করবে। এর উত্তরে র্যান্ডেল জানায় যে জর্ডানের যে কোনো একটা ব্যবস্থা করছি। স্পষ্টভাবে তো সে বলছে না, তবে জর্ডানকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তার বাবার ইন্টেনশন ভালো নয় দেখে সে জর্ডানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কাটিং প্লাসটা চুরি করে নিয়ে গিয়ে সে জর্ডানের হাতে দিয়ে দেয়। জর্ডান অনেক কষ্ট করার পর কোনো মতে সেখান থেকে ছুটতে সক্ষম হয়। তবে ততক্ষণে র্যান্ডেল বুঝে গেছে তার মেয়ে তাকে ছাড়াতে সাহায্য করেছে। জর্ডান নিজে মুক্ত হয়ে সে তার পাশের সেই মহিলাকেও মুক্ত করে। ঠিক যখনই সেখান থেকে বের হতে যাবে, তার সামনে র্যান্ডেল বন্দুক তাক করে তার দিকে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে পথের বাধা হয়ে আসে রাইলি। সে জর্ডানকে বাঁচানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং তার বাবার সাথে তর্ক করতে থাকে, তুমি আমার জন্য আর কতগুলো মানুষকে টর্চার করবে, এখন তো এইসব ছেড়ে দাও। তবে র্যান্ডেল তার কোনো কথা শুনতে চাচ্ছে না। সুযোগ বুঝেই সেই মহিলা এসে র্যান্ডেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভুলবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। সেই সাথে গুলিবিদ্ধ হয় রাইলি। গুলিটা সোজা তার গলায় গিয়ে লাগে। জর্ডানের কোলে লুটিয়ে পড়ে রাইলি। আচমকা জর্ডানের অস্বস্তি লাগা শুরু হয়। জর্ডান দেখছে চারিপাশটা সম্পূর্ণ অন্ধকার এবং দেখতে পায় সেই কালো অবয়বকে।
সে অবয়ব যেমন জর্ডানের ওপর ভর করছে, সেই সাথে নানা ধরনের ভিশন দেখা শুরু করে। একটা পর্যায়ে গিয়ে সবকিছু ঠিক হয়ে যায়। র্যান্ডেল ততক্ষণে সেই মহিলাকে খুন করে ফেলে। সব ঠিক হয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ সেখান থেকে জর্ডান উঠে বাইরের দিকে চলে যায় এবং রাস্তায় তার মায়ের সাথে দেখা হয়। র্যান্ডেল তখন ধরা পড়ে যাবে বিধায় সেখান থেকে তার মেয়ের ডেড বডিটা রেখেই পালিয়ে যায়। তৎক্ষণাৎ সিনথিয়া জর্ডানকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে তার জনের সাথে কথা হয়। জন ইতিমধ্যেই সেখানে সার্ভেলেন্সের একটা টিম পাঠিয়ে দেয়। সেই বেসমেন্ট থেকে তারা রিসার্চ করে যা জানতে পারে, সেখানে আরো কয়েকজনের মরদেহের অংশবিশেষ পাওয়া গেছে। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তারা জানতে পারে যে র্যান্ডেলের টার্গেট হচ্ছে যে সমস্ত মানুষেরা সমাজের বাইরে থাকে, মানে যাদের কোনো ফ্যামিলি নেই, এই সমস্ত মানুষদেরকে সে টার্গেট করত এবং এই বেসমেন্টে নিয়ে এসে টর্চার করত। তবে কি কারণে সে এই কাজগুলো করতো তা এখনো জানা যায়নি। এখন জর্ডানকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে তাকে প্রশ্ন করে তার হাতের মধ্যে এমনটা কিভাবে হয়েছে। এর উত্তরে সে জানায় তার কোনো কিছু মনে নেই, তখন সে অজ্ঞান ছিল। তবে এখনো তার মাথায় কিছুটা সমস্যা হচ্ছে। স্টেটমেন্ট দেওয়ার একটা পর্যায়ে হঠাৎ জর্ডান সে অবয়বকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেখান থেকে উধাও। এর পরবর্তীতে জর্ডানকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেঁচে ফেরার পর জর্ডান তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে ভেবেছিল হয়তো তার মায়ের সাথে আর কোনোদিনই দেখা হবে না তার। সিনথিয়া জর্ডানের উপর প্রচন্ড রেগে যায়, কেননা সে বলেছিল এই ঘটনা থেকে সে যেন দূরে থাকে। সে পুনরায় তার বাবার মতো একই কাজ করেছে। এখন জর্ডান সম্পূর্ণ সত্য কথা তার মায়ের কাছে শেয়ার করে, যে আসলে সেই বাড়িতে তার সাথে কি কি হয়েছে। সে জানায় রাইলি যখন মারা যায় তার ভেতরের সেই পৈশাচিক আত্মা তার শরীরের ভেতর প্রবেশ করেছে। এখন সেই অবয়বটাকে দেখতে শুরু করেছে। জর্ডান তার মায়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার মাইন্ডের ভেতরে প্রবেশ করে। সিনথিয়া তার এই সম্পূর্ণ কথায় একটুও বিশ্বাস করছে না। তার কাছে মনে হচ্ছে সে শুধুমাত্র হ্যালুসিনেট করছে। তবে জর্ডান তার মায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে আমার হাতে এই চোটগুলো কিভাবে আসলো? সে বলে, তুমি আমার মাইন্ডের ভেতরে কেন প্রবেশ করতে চাচ্ছ না? সেখানে আমাদের অতীতের ঘটনাগুলোর মুখোমুখি হতে হবে বলে তুমি আসলেই একটা কাওয়ার্ড। কথাটা বলেই জর্ডান সেখান থেকে চলে যায়। পেছন থেকে আগাথা সম্পূর্ণ কথোপকথন শুনতে পায়। জর্ডান সেখান থেকে চলে যাওয়ার পরে আগাথা তাকে বলতে থাকে, অতীতে তুমি এর থেকেও আরো বেশি কিছু সাফার করে এসেছো, তো এখন সমস্যাটা কোথায়? তোমার মেয়েকেই তো তুমি সাহায্য করবে। ভয় না পেয়ে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো। একটা পর্যায়ে সিনথিয়া নিজের মনকে শক্ত করে রাজি হয়। সে সাথে আগাথাকে জানায়, যদি আমার অবস্থা বেশি খারাপ হতে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে জাগিয়ে দেবে। এই বলে সে জর্ডানের মাইন্ডে প্রবেশ করে। জর্ডানের মাইন্ডে প্রবেশ করার পর সর্বপ্রথম সে পৌঁছায় একটা হসপিটালের বাইরে। সেখানে সে দেখতে পায় বাইরে একটা নিউজ পেপার টানানো আছে, যেখানে লেখা একজন থেরাপিস্ট একটা মহিলাকে সুইসাইড করতে বাধ্য করেছে। সেই থেরাপিস্ট নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতে স্টেটমেন্ট দিয়েছিল যে সেই মহিলার ভেতর একটা ডিমন ছিল এবং এই থেরাপিস্ট আর কেউই নয়, সিনথিয়ার স্বামী। সিনথিয়া আবার মন্ত্রচায়ন করে এবং আরেকটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেটা হচ্ছে তাদের পুরনো বাড়িতে। বাড়ির বাইরে বেঞ্চে বসে আছে ছোট্ট জর্ডান। সিনথিয়া সেই ছোট্ট জর্ডানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে বাড়িতে প্রবেশ করবে? জর্ডানের অত সাহস নেই বাড়ির ভেতরে প্রবেশ করার। যখন সিনথিয়া বাড়ির ভেতরে প্রবেশ করতেই যাবে, হঠাৎ সে পেছন থেকে দেখতে পায় তার স্বামী তাকে বাধা দিচ্ছে বাড়ির ভেতরে যেন সে প্রবেশ না করে। তবুও সে বাধা অতিক্রম করে বাড়ির ভেতরে প্রবেশ করে। সে দেখতে পায় সম্পূর্ণ বাড়িটা অন্ধকারে আচ্ছন্ন। সিঁড়ি দিয়ে উপর তলায় যাওয়ার সময় দেখতে পায় সেখানে গাছের ডালপালা শেকড় দিয়ে সম্পূর্ণ বাড়ি আবিষ্ট। সেই সাথে হঠাৎ পাশে তাকাতেই সেই অবয়ব তার হাতের মধ্যে জোরে চেপে ধরে। তার হাত যেমন আগুনে ঝলসে যাচ্ছে। সিনথিয়া এক জোরে চিৎকার দিয়ে ওঠে। দেখা যায় বাস্তবেও তার হাত জ্বলে পুড়ে যাচ্ছে। এই বিষয়টা দেখি আগাথা কিছু বুঝতে না পেরে সে তাকে এক জোরে থাপ্পড় দিয়ে বসে এবং সেই সাথে সিনথিয়ার হুঁশ ফিরে আসে। সেদিনের জন্য সিনথিয়া এই বিষয়টা এড়িয়ে যায় এবং পরদিন সকালবেলা আগাথাকে বাড়িতে রেখে সে বেরিয়ে পড়ে ইনভেস্টিগেশন করার জন্য, যে আসলে কে এই র্যান্ডেল হ্যারিস অথবা তার অতীত কি। সিনথিয়া তার ক্লায়েন্ট লেরির কাছে গিয়ে পৌঁছায়, যে কিনা ওই হসপিটালেই চাকরি করে যে হসপিটালে র্যান্ডেলের মরহুম স্ত্রী ভর্তি ছিল। লেরির কাছে সে র্যান্ডেলের স্ত্রীর সম্পর্কে কিছু একটা জানতে চাচ্ছে। তবে লেরি জানায় এটা খুবই কনফিডেন্সিয়াল একটা ম্যাটার, তাকে সে কোনোভাবেই জানাতে পারবে না। তবু যেহেতু তার সাথে পার্সোনালি খুব ভালো একটা সম্পর্ক, সেই বিধায় সে তাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেয়। র্যান্ডেলের স্ত্রীর নাম ছিল সামান্থা হ্যারিস। তার রোগের ধরন ছিল সে মানুষের মাংস খেত, যেটা কিনা খুবই রেয়ার একটা কেস। ডক্টর উইটেকার এই কেসটা হ্যান্ডেল করেছিল। তার কাছ থেকে সিনথিয়া ডক্টর উইটেকারের অ্যাড্রেসটা নিয়ে তার বাড়িতে চলে যায়। সিনথিয়া ডক্টর উইটেকারের কাছে সামান্থা হ্যারিসের সম্পূর্ণ ঘটনা জানতে চাচ্ছে। তবে ডক্টরও একই কথা বলছে, এই বিষয়টা সম্পূর্ণই কনফিডেন্সিয়াল। তবে সিনথিয়া তাকে জোরাজুরি করে যে তার ক্লায়েন্টেরও ঠিক একই ধরনের রোগ। বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর এবার ডক্টর উইটেকার মুখ খোলে। সামান্থা হ্যারিস ছিল একজন হিউম্যানিটেরিয়ান নার্স। বলা যায় সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন গ্রামাঞ্চলে সেবা দেওয়া হয়ে থাকে, ঠিক সেই নার্স ছিল সামান্থা হ্যারিস। প্রায় সময় তার এই চাকরির সুবাদে বিভিন্ন দেশে ট্রাভেল করতে হতো। এমনই একদিন সামান্থাকে তার স্বামী এবং তার মেয়ে এখানে নিয়ে আসে। সেই সাথে তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করা হয়। আশ্চর্যের ঘটনা হচ্ছে, হসপিটালে অ্যাডমিট করার 2 সপ্তাহ পর হঠাৎ করেই তার অস্বাভাবিকভাবে চুল পড়তে শুরু করে। এরপর তার দাঁত, এরপর তার নখগুলোও আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। দেখে যেমনটা মনে হচ্ছিল তার দেহ আস্তে আস্তে পচন ধরছিল। সেই সাথে তার ব্যবহারের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। সিনথিয়া জানায়, আপনার সাথে তার কি কথোপকথন হয়েছিল? ডক্টর উইটেকার বলছে,
তখন প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। আমি কোনো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই পেশেন্টটার সাথে কি হচ্ছে। কেননা গত 40 বছরেও আমি আমার ক্যারিয়ারে জীবনেও এমন ঘটনা কখনো দেখিনি। এবং সেদিনই ছিল প্রথমবার যেদিন আমি সায়েন্সে বিশ্বাসী একজন কঠোর মানুষ হঠাৎ করে অলৌকিক জিনিসে বিশ্বাস করতে শুরু করি। সেদিন সে আমাকে হঠাৎ করে কাছে ডাকতে শুরু করে এবং ফিসফিস করে বলছিল কিছু একটা আমাকে ধরেছে। সে এখন আমাদের পাশেই আছে। সে খুবই ক্ষুধার্ত। তুমি কি তাকে দেখতে চাও? সে তার হাত আমার দিকে বাড়ায় এবং যখন সে আমার হাতে স্পর্শ করে সেদিন সায়েন্স আমার কাছে ভিত্তিহীন হয়ে পড়ে। যখন সে আমার হাতে স্পর্শ করেছিল আমার মনে হচ্ছিল যে কোনো এক অজানা শক্তি আমার শরীরের ভেতর থেকে আমার আত্মাকে শুষে নিচ্ছে এবং আমি এইটা বুঝতে পারি যে তাকে এই পৃথিবীর কোনো মেডিসিনই ঠিক করতে পারবে না। সেই সাথে ডক্টর হুইটেকার তার হাতের অবস্থা দেখায়। আজও অবধি তার হাত থেকে সেই দাগটা যায়। ডক্টর হুইটেকার তাকে জানায় তোমার ক্লায়েন্টেরও যদি ঠিক এমনই অবস্থা হয়ে থাকে তাহলে আমি বলবো একমাত্র তোমার মতো সাইকিকই তাকে সাহায্য করতে পারবে। এই বিষয়ে আমি কোনো রকম হেল্প করতে পারবো না, কেননা আমি ব্যর্থ হয়েছি। অন্যদিকে দেখা যায় বাড়ির বাইরে পুলিশ গার্ড দিচ্ছে। জর্ডান তার রুমের মধ্যেই ঘুমাচ্ছে। সে আবারও সেই একই ভিশনস দেখতে পায়। সে তাদের ছোটবেলার সেই পুরনো বাড়ির মধ্যে রয়েছে এবং মইয়ের কাছে গিয়ে পৌঁছাতেই উপর থেকে এক কণ্ঠ ভেসে আসে, আমাকে খাবার দাও। ছোট্ট জর্ডান তাকে না জানায় এবং সেই সাথে সেই ওপর থেকে কিছু গাছের শিকড় এসে তাকে টান দিয়ে ভেতরে নেওয়ার চেষ্টা করে। স্বপ্নটা দেখে জর্ডানের ঘুম ভেঙে যায়। সেই সাথে হঠাৎ করে তার রুমের দরজাটাও খুলে যায়। বাহির থেকে কোনো এক অজানা শব্দ ভেসে আসছে। বাড়িটাতে সে চেক করতে গেলে আমরা লক্ষ্য করতে পারি যে জর্ডানের পেছনে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে আছে। যখন সে কিচেন রুমে গিয়ে পৌঁছায় সে তার মায়ের আর্ট করা ড্রয়িংটা দেখতে পায়। সামনে তাকাতেই দেওয়ালে দেখতে পায় সেই অবয়বের হাত। ঠিক তখনই পেছন থেকে মাথায় আঘাত করে র্যান্ডেল। সে পুলিশদেরকে কোনো মতে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং আগাথাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে জর্ডানকে টার্গেট করে এবং তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় অনেক দূর জঙ্গলে। এই ঘটনার পরবর্তীতে বাড়িতে সিনথিয়া এসে প্রবেশ করলে দেখতে পায় আগাথা অজ্ঞান হয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং জনের কাছে সম্পূর্ণ বিষয়টা জানায়। অন্যদিকে র্যান্ডেলকে দেখা যায় সেই জঙ্গলের মধ্যে সে একটা কবর খুঁড়েছে। তার উদ্দেশ্য হচ্ছে জর্ডানকে সে জীবিত কবর দেবে। কফিনের মুখ খুলে সে জর্ডানের সাথে কথা বলতে থাকে। জর্ডান র্যান্ডেলকে জানায় আমি এই ঘটনাগুলো ইচ্ছা করে করিনি, উল্টো আমি তোমাদেরকে বাঁচাতে এসেছিলাম এবং আমি এটাও জানি যে তোমার কোনো দোষ নেই। ভুলবশত ট্রিগারে চাপ লেগে তোমার মেয়েটা মারা গেছে। তোমার এইসব করার কোনো প্রয়োজন নেই। তবে র্যান্ডেল তাকে জানায় আমি চাই না তুই বেঁচে থাক। তুই যদি বেঁচে থাকিস তাহলে তোর ভেতরে সেই অবয়ব তোর মৃত্যুর সময় আরেক ব্যক্তিকে টার্গেট করবে। এর থেকে ভালো কবরের মধ্যে তুই একাই নিজে নিজে মর, যাতে করে সেই অবয়ব তোর মৃত্যুর সময় কাউকে আর পাশে পাবে না এবং সে এখানেই শেষ হয়ে যাবে। তোর ভেতরে যে অবয়বটা আছে সে মানুষের মৃত্যুর সময় তার পাশে যাকে পাবে তার ভেতরেই ভর করে এবং আমি চাই তোর মৃত্যুর সময় ওই অবয়ব কাউকে যেন পাশে না পায়। এতে করে তুইও মারা যাবি, সে অবয়বও মারা যাবে এবং বেঁচে যাবে অনেক মানুষের প্রাণ। এই বলে জর্ডানকে সেই অজানা জঙ্গলের মধ্যে জীবিত দাফন করে আসে। অন্যদিকে ডিপার্টমেন্টের অফিসাররা এখনো অবধি জর্ডানকে খুঁজে পায়নি। তবে আশ্চর্যের বিষয় সেখানে হঠাৎ করে র্যান্ডেল এসে নিজে নিজেই আত্মসমর্পণ করে। সিনথিয়া চিৎকার করে বলতে থাকে আমার মেয়েকে কি করেছিস? আমার মেয়ে কোথায় আছে? সিনথিয়া চাচ্ছে র্যান্ডেলের সাথে একাকী কথা বলতে, তবে জন তা হতে দিতে চায় না, কেননা এটা আইনের বিরুদ্ধে। যদি সে তার কোনো ক্ষতি করে বসে তবে বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর জন তাকে পারমিশন দেয়। অন্যদিকে জর্ডান সে কফিনের মধ্যে আস্তে আস্তে তার দম বন্ধ হয়ে আসছে। চারিপাশে কিছু নেই। এদিক ওদিক হাত দিতেই সে কফিনের ভেতর একটা টর্চ লাইট খুঁজে পায়। টর্চটা জ্বালাতেই সে দেখতে পায় সেই অবয়ব তার শরীরের ওপর। এখন সিনথিয়া র্যান্ডেলের সাথে গিয়ে কথা বলে। র্যান্ডেল তার মুখ খুলতে চাইছে না। সে আগে গিয়ে জানিয়ে দেয় তার মেয়েকে এমন জায়গায় রেখেছে যে সে কোনোদিনও খুঁজে পাবে না। সেই সাথে তাকে আরো জানায় এখন আর সে অবয়ব কারো ক্ষতি করতে পারবে না, সব আমি ঠিক করে দিয়েছি। তবে সিনথিয়া তার মাথায় হাত দিয়ে মন্ত্রোচ্চারণ করতে শুরু করে এবং তার মাইন্ডে প্রবেশ করে। এই সম্পূর্ণ বিষয় জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সর্বপ্রথম তার মাইন্ডে প্রবেশ করার পর সে গিয়ে পৌঁছায় হসপিটালের বেডে, যেখানে সামান্থাকে দেখতে পায়। এরপর আবার সে মন্ত্রোচ্চারণ করলে র্যান্ডেলের বাড়ির সেই বেসমেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় তার মেয়েকে সে বেঁধে রেখেছে এবং তার সাথে তাদেরই এক প্রতিবেশী। সর্বশেষ গিয়ে পৌঁছায় সে এক গ্যারেজে, যেখান থেকে গাড়ি নিয়ে সে বের হয়েছিল। এরপর আবার মন্ত্রোচ্চারণের ফলে এইবার সে সম্পূর্ণ ঘটনা জানতে পারে এবং সে জেনে যায় তার মেয়েকে কোথায় জিন্দা দাফন দিয়েছে। র্যান্ডেল যখন তার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সিনথিয়ার উপর আঘাত করতেই যাবে এর আগে আগেই সে তার মাইন্ড থেকে বের হয়ে যায় এবং তৎক্ষণাৎ আগাথাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে। ঠিক সেই সময় জনও তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে জর্ডান কফিনের মধ্যে সে অবয়ব শেষমেশ জর্ডানের শরীরে হাত দিয়ে তাকেই গ্রাস করে খেয়ে ফেলছে। বেশ অনেক তাড়াহুড়ো ভাবে তারা সেই জঙ্গলে গিয়ে পৌঁছায় এবং সিনথিয়া সেই জায়গাটায় খোদাই করতে থাকে। অনেকক্ষণ খোদাই করার পর যখন সে কফিনটা খুলে ঠিক সেই সাথে সেখানে সে অবয়বটাকেও দেখতে পায়। সিনথিয়া বুঝে গেছে যে এখন তার কি করতে হবে। ইতিমধ্যেই সেখানে পুলিশরা চলে আসে, যার ফলে সিনথিয়া আগাথার কাছে রিকোয়েস্ট করে যে যেভাবেই হোক পুলিশদেরকে ডিস্ট্র্যাক্ট করতে, তাদের এখানে ভুলেও না আনতে। সে জর্ডানের মাইন্ডে প্রবেশ করবে এবং পুলিশরা দেখে ফেললে এর মাঝে বাধা সৃষ্টি হবে।
আমাদেরকে আলাদা করে দিলে হয়তোবা জর্ডানকে বাঁচাতেও পারবো না। যেই কথা সেই কাজ, আগাথা চলে যায় পুলিশদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এবং সিনথিয়া জর্ডানের মাইন্ডে প্রবেশ করে। শুরুতে সে আবারও সেই হসপিটালের রোডে গিয়ে পৌঁছায়। আবারও মন্ত্রচায়ন করলে এবার সে তাদের পুরনো বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির পাশে এবার দেখা যায় প্রাপ্তবয়স্ক জর্ডান বসে আছে। সিনথিয়া তাকে আশ্বস্ত করে সে যেন বাড়ির ভেতরে প্রবেশ না করে এবং সেই সাথে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। মনে শক্তি সঞ্চয় করে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে এবং একটা পর্যায়ে দীর্ঘ শ্বাস ফেলে সে সেই মই বেয়ে উপরে ওঠে এবং দেখা যায় তার স্বামী ঝুলন্ত অবস্থায়। সেই সাথে বাহির থেকে জর্ডানও সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তার মাকে ডাকতে শুরু করে। সিনথিয়া একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেই অবয়বটাকে দেখতে পায়। ল্যাম্প হাতে নিয়ে সেই অবয়বটাকে বলছে, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দিয়ে তুমি আমাকে নিয়ে যাও। যখন সেই অবয়ব তার গলা চেপে ধরে ঠিক সেই মুহূর্তেই সিনথিয়া সেই অবয়বের মাইন্ডে প্রবেশ করে। সেই অবয়বের মাইন্ডে প্রবেশ করার পর সিনথিয়াকে দেখা যায় এক ডাইনি রূপে, যে কিনা একটা গুহার মধ্যে রয়েছে। সেই গুহার মধ্যে কোনো পথ খুঁজে পাচ্ছে না। একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর সে দেখতে পায় সেই অবয়বটা একটা সিংহাসনের মধ্যে বসে আছে। জর্ডানও সেখানে এসে পৌঁছায়। অন্যদিকে পুলিশরা খোঁজাখুঁজি করছে একদিকে এবং সেই সাথে জন তাদের মা মেয়েকে খুঁজে পায়। জন কিছুটা হলেও বুঝেছে যে সে তার মেয়ের ওপর কিছু একটা করছে, তাই সে তাদের কাজে কোনো বাধা দেয়নি। সে তাকে বলে, তুমি যাই করছো তাড়াতাড়ি করো। সিনথিয়ার হাতে একটা স্পিয়ার। তবে হঠাৎ করে সেই অবয়বটা কোথায় যেন উধাও হয়ে গেছে। তার সিংহাসন থেকে কিছু শেকড় বের হয়ে তার চারিপাশে হাত পা বেঁধে ফেলে এবং আস্তে আস্তে সেই অবয়বটা তার শরীরের ওপর এসে বসে পড়ে। জর্ডান দ্বিতীয় তলায় এসে তার মাকে সে দেখতে পায়। তখনই সেখান থেকে অবয়বের হাতটা সরিয়ে জর্ডানও তার মায়ের মতো মন্ত্রচায়ন করে সেই অবয়বের মাইন্ডে প্রবেশ করে এবং সেখানেই তারা দুইজন মিলে সেই অবয়বকে ইচ্ছামতো কুপিয়ে হত্যা করে এবং সেই সাথে তাদের দুজনের হুঁশ ফিরে আসে। সেই মুহূর্তে জর্ডান বাকি পুলিশদেরকে ডাক দেয় এবং এখানেই সবকিছুর সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে ঘটনা চলে যায় 6 মাস পরে। দেখা যায় সিনথিয়া জর্ডানের মাইন্ডের ভেতর। সে তাদের পুরনো বাড়ির সামনে দরজার সামনে বসে আছে ছোট্ট জর্ডান। তাকে বলছে, তুমি কি ভয় পাচ্ছ এখনো? ছোট জর্ডান মাথা ঝুঁকাচ্ছে, তবে তাকে ভয় না পেয়ে উপরে উঠতে আশ্বস্ত করে। উপরে উঠতেই সে দেখতে পায় তার বাবা ঝুলে আছে। আসলে জর্ডানের মনের মধ্যে তার বাবার এই প্রতিচ্ছবি একটা ট্রমার লক্ষণ। এই স্মৃতিটা তার অতীতের ট্রমা হিসেবে তার মস্তিষ্কের ভেতর গেঁথে রয়েছে, যা থেকে সে আজও অবধি বের হতে পারেনি। তবে তার মায়ের সাহায্যে আজকে তার বাবাকে সেখান থেকে মুক্ত করে এবং এই দুই মা মেয়ে সেই অবয়ব থেকেও এবং তাদের পুরনো পাস্ট থেকেও রিকভার করতে সক্ষম হয়। ঠিক সেই সাথে শেষ হয় ইট ফিটস মুভিটি। তো কেমন লাগলো সম্পূর্ণ মুভিটি তা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়া এই মুভি রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন।